আসসালামু আলাইকুম সবাইকে। ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া কর্তৃক আয়োজিত আজকের এই ওয়েবিনারে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমাদের আজকের টাইটেল প্রসপেক্টস অফ স্টক মার্কেট ইন দ্য পোস্ট কোভিড এরা। আমরা ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া আমাদের আ আমাদের যে বাজারে যে আমাদের স্পেশালাইজড যে নলেজ আছে, সেই স্পেশালাইজড সেক্টরের নলেজ আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই ধারাবাহিক ওয়েবিনার প্রোগ্রাম। এবং এরই আহ ধারাবাহিকতায় আজকে আমরা এই খুবই গুরুত্বপূর্ণ একটা টাইটেল নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা দেখেছি যে আমাদের ২০২০ সালের মার্চ মাস থেকে আমাদের দেশে তথা পুরো বিশ্বেই কিন্তু আমরা যে কোভিড প্যান্ডেমিক আমাদের যে স্ট্রাইক করেছে, তো এই স্ট্রাইকের কারণে কিন্তু পৃথিবীর সমস্ত দেশের মতো আমাদের দেশেও কিন্তু আমাদের ইকোনমি ব্যাপকভাবে আ ব্যাহত হয়েছে। তো যেহেতু স্টক মার্কেটকে আমরা একটা দেশের ইকোনমির একটা মিরর বলতে পারি। সো এই কোভিড পরবর্তী সময়ে আমরা আমাদের যারা ইনভেস্টর আছি বা আমরা যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট করি বা আমরা যারা শিক্ষার্থী আছি, যারা আমরা ক্যাপিটাল মার্কেট নিয়ে পড়াশোনা করছি। তো তারা কিভাবে আমরা এই স্টক মার্কেটের মুভমেন্ট গুলো নিয়ে চিন্তা করব বা আমাদের সামনে আমাদের যে আফটার দি পোস্ট কোভিড এরাতে আমাদের স্টক মার্কেট কিভাবে বিহেভ করতে পারে। তো এইরকম বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্যই আজকে আমাদের এই ওয়েবিনার। তো আমাদের এই ওয়েবিনারে আজকে আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় আমাদের ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর সম্মানিত চেয়ারম্যান, হেড ইনচার্জ ফকির তাজুল ইসলাম স্যার। এবং আমাদের সাথে আছেন আমাদের আরেকজন সম্মানিত ফ্যাকাল্টি নাজমুন নুর ইফা ম্যাডাম। এবং আজকে আমাদের চিফ গেস্ট যিনি একজন পোস্ট ডক্টরাল রিসার্চার এবং স্টক মার্কেট অ্যানালিস্ট এবং উনি দীর্ঘদিনই মার্কেটের সাথে আছেন। তো উনি হলেন ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন স্যার। তো স্যার আপনাকে আসসালামু আলাইকুম। ইটস গ্ল্যাড টু হ্যাভ ইউ স্যার ইন আওয়ার প্ল্যাটফর্ম। তো আশা করছি যে আপনার কাছ থেকে আমরা যারা আজকে আমাদের এই ওয়েবিনার দেখছি এবং আমাদের যারা স্টুডেন্টস আছে আন্ডার গ্রেড এবং পোস্ট গ্রেড লেভেলে প্লাস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড যারা আছি, আমরা বাংলাদেশের স্টক মার্কেট সম্পর্কে আমরা খুব ভালোভাবে কিছু নলেজ জানবো এবং এই স্টক মার্কেটে আমরা কেন করব না এবং আসলে স্টক মার্কেট নিয়ে তো একটা আমাদের ভীতি আছে, মনের মধ্যে একটা ভীতি কাজ করে। যদি আমরা জেনারেলি আলোচনা করতে চাই। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আপনার সাথে আলোচনা হবে ইনশাআল্লাহ। আশা করছি আজকের এই ওয়েবিনার মাধ্যমে আমাদের যারা ভিউয়ার্স আছে, যারা লিসেনার্স আছে, তাদের মনের অনেক প্রশ্ন দূর হয়ে যাবে। তো সর্বপ্রথম আমি আ আমাদের ফকির তাজুল ইসলাম স্যারের কাছে যেতে যাচ্ছি। স্যার আপনি আজকের বিষয় নিয়ে যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম এবং সবাইকে গুড ইভিনিং। সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই আজকে যারা পার্টিসিপেন্টস আছেন, বিশেষ করে আমাদের সম্মানিত স্পেশাল গেস্ট শাহাবুদ্দিন স্যার, ডক্টর শাহাবুদ্দিন স্যার আমাদের আজকে সময় দিয়েছেন, এই জন্য স্যারকে ধন্যবাদ দিয়ে আমি আমার ডিসকাশন শুরু করতে চাই। বাংলাদেশের শেয়ার মার্কেট মূলত দুইটা স্টক এক্সচেঞ্জ দিয়ে নিয়ন্ত্রিত হয়, একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জ। তো আমরা আমাদের যারা এই সম্মানিত ইনভেস্টর্স যারা আছেন, তারা এই দুটা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করে থাকেন এবং সেটার বেসিসে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের ভ্যালুয়েশন করে থাকি বা সেই প্রতিষ্ঠানগুলো কত ভালো পারফর্ম করছে তাদের ইন্ডাস্ট্রিতে সেটা বুঝে থাকি। ইউজুয়ালি শেয়ারগুলোর প্রাইস দাম বাড়ার মূল ইনপুটটা আসে, মূল রিজনসগুলো আসে হচ্ছে তাদের ইন্ডাস্ট্রি পারফরমেন্স। তারা কেমন পারফর্ম করছে, তারা কেমন ডিভিডেন্ড দিচ্ছে, তাদের কেমন প্রফিট করতে পারছে। তো সেই জিনিসগুলোর উপরে চোখ রেখে ইনভেস্টররা শেয়ার মার্কেটে বা আমাদের স্টক এক্সচেঞ্জগুলো থেকে তারা শেয়ার কেনেন এবং সেই খান থেকে তাদের বিভিন্ন সময় বাৎসরিক একটা ডিভিডেন্ড বা লভ্যাংশ পেয়ে থাকেন। পাশাপাশি
আবার পাশাপাশি তারা আমরা যেটাকে বলি ক্যাপিটাল গেইন, যে 1 মান্থ একটা শেয়ার হোল্ড করলেন, মাসের শুরুতে সে ফর এক্সাম্পল ৳১০০ কেনা ছিল, ১ মাস হোল্ড করার পরে সেখানে উনি ৳১১০ সেই শেয়ারটা সেল করলেন। তো এভাবে একটা শেয়ার থেকে সে ৳১১০ বিক্রি করে ৳১০০ শেয়ারটা কিনে ৳১০ প্রফিট করলো। তো এরকম একটা বিজনেস বলি বা একটা প্রফিট গেইন করার সুযোগ থাকে ইনভেস্টরদের। তো এরকম অপরচুনিটি গুলা ইউজুয়ালি আমরা যারা ইনভেস্টর আছি, বিভিন্ন ক্লাসের পিপল, তারা কিন্তু সেগুলা চেষ্টা করেন আ আ ব্যবহার করার জন্য এবং তাদের লিভিং কস্ট এবং তাদের বিভিন্ন রকমের প্রফিট গেইন করার জন্য। তো লাস্ট ২ বছর কোভিড-19 টা শুরু হওয়ার পর থেকে, কোভিডের এই সময়টা থেকে শুরু করে আমাদের এই ২ টা স্টক এক্সচেঞ্জ বা আমাদের এই স্টক মার্কেট বিভিন্নভাবে সাফার করেছে। যেমন ট্রেডিং আওয়ার্স গুলো খুব ব্যাহত হয়েছে। ইউজুয়ালি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ট্রেডিং আওয়ার হয়। কিন্তু সেই জিনিসগুলো ওইভাবে কন্টিনিউ করতে পারে না বিভিন্ন কারণে। বিভিন্ন টেকনিক্যাল এবং বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেমের কারণে। পাশাপাশি মার্কেট ক্যাপিটালাইজেশন এবং ট্রেডিং ভলিউম যেটাকে বলা হয়, যে কত বেশি বাই অ্যান্ড সেল হয়েছে শেয়ারগুলার, সেগুলো হয়নি। সো এছাড়াও আর অনেক টেকনিক্যাল অনেক কিছু ছিল। বা আমাদের যদি আমরা স্টক মার্কেট এক্সপ্লেইন করতে চাই তাহলে বলতে হবে। তো এই কোভিডের কারণে যেই বিভিন্ন রকমের চেঞ্জেস আসছে, যেমন আমাদের মার্কেট ইনডেক্স আ আ ভ্যালুটা কমে গেছে, মার্কেট ক্যাপিটালাইজেশনটা কমে গেছে, ট্রেডিং ভলিউমটা কমে গিয়েছে। সেগুলোর জন্য গভর্নমেন্ট আবার বিভিন্ন রকমের বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছেন। আ বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছেন। তো আজকের এই পর্যায়ে আমাদের সাথে খুবই একজন knowledgeable পারসন আছেন, যার এই ব্যাপারে অনেক যথেষ্ট পড়ালেখা এবং অ্যাপ্লাইড নলেজ আছে। উনি উনার পিএইচডি থিসিস এটার উপরে করেছেন, স্টক মার্কেটের উপরে। সো আমি স্যারের কাছে জানতে চাইবো যেটা আমার নিজের আগ্রহ, পাশাপাশি আমার মনে হয় যে যারা এই প্রোগ্রামটা ভিউ করছেন, দেখছেন যারা, তাদের মনে ওই প্রশ্নটা জাগতে পারে একদম বেসিক লেভেলে, যে আসলে আমরা কেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করব? এবং সেখানে যদি আমরা ইনভেস্ট করতে চাই তাহলে আমরা একটা কোন কোম্পানির শেয়ার কিনবো বা কেন কিনবো? সেই জিনিসগুলো যদি স্যার আমাদের একটু ব্যাখ্যা করে আমাদের সবার জন্য, আমাদের যারা এখানে ভিউ করছেন তাদের জন্য যদি একটু বুঝিয়ে বলেন, আমার মনে হয় যে উপকৃত হবে সবাই। ধন্যবাদ। আচ্ছা, আমি আ আ আমাদের সম্মানিত গেস্ট, আ স্পেশাল গেস্ট হিসেবে যিনি আছেন, উনার একটা ইন্ট্রোডাকশন দিয়ে উনাকে আপনাদের সামনে আ আ আমার যে প্রশ্নটা সেটার অ্যান্সার করার জন্য অনুরোধ করব। আর আমাদের ডক্টর শাহাবুদ্দিন স্যার, উনি আ ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া থেকে পিএইচডি করেছেন। উনার পিএইচডি ছিল আ কো-মুভমেন্ট অফ শেয়ার ইন্ডেক্সেস ইন বাংলাদেশ। আ সেটার উপর উনার মূলত পিএইচডি। এছাড়া এটার পাশাপাশি উনি এখন পোস্ট ডক্টরাল রিসার্চ করছেন ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসে। এটার পাশাপাশি উনি একাডেমিক বিভিন্ন রকমের ইনভলভমেন্ট আছে। আমাদের এখানে উনি অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসেবে আছেন এবং পাশাপাশি এর আগেও উনি প্রায় 12 ইয়ার্স এর মতো বিভিন্ন প্রতিষ্ঠানে উনার ইনভলভমেন্ট ছিল, বিভিন্ন পজিশনে, সিনিয়র পজিশনে। তো স্যার আসলে অনেক বেশি ফিনান্স এবং ইনভেস্টমেন্ট এই সেক্টরটাতে অনেক বেশি কাজের এক্সপেরিয়েন্স আছে স্যারের, এক্সপার্টাইজ আছে। তো সেই দিক থেকে আমার মনে হয় যে আজকের এই আলোচনার জন্য উনি যথেষ্ট একজন উপযুক্ত মানুষ, যার মাধ্যমে আমরা আমাদের অনেক প্রশ্নের উত্তর বা আমাদের অনেক অনেক কিছু আমরা তার কাছে শিখতে পারবো। তো স্যারকে আমি আবারও প্রশ্নটা মানে আবার রিপিট করছি যে আসলে আমাদের যে সাধারণ যারা লার্নার আছেন, শিক্ষার্থী, তারা আসলে যদি জানতে চায় যে কেন শেয়ার মার্কেটে তারা ইনভেস্ট করবে এবং সেটা যদি তারা যদি ইনভেস্টমেন্টে যেতে চায় শেয়ার মার্কেটে, সেই ক্ষেত্রে আ কোন কোম্পানিকে তারা চুজ করতে পারে বা কেন চুজ করবে? সেটার ক্রাইটেরিয়া গুলো কি হতে পারে? সেটা যদি আমাদের অডিয়েন্সদের জন্য বা যারা দর্শক আছেন
যারা এই প্রোগ্রামটাতে পার্টিসিপেট করছেন তাদের জন্য যদি একটু বলেন আর কি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে গুড ইভিনিং এবং সর্বপ্রথম আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আজকের প্রোগ্রামে যারা আয়োজন করেছেন ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার ম্যানেজমেন্ট এবং আজকে যারা ডিপার্টমেন্ট হেড এবং কোর্স কোঅর্ডিনেটর এবং যারা আছেন আজকের প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন। বিশেষ করে আজকে একটা চমৎকার এবং যুগোপযোগী একটা টপিকস নিয়ে আজকে আলোচনার জন্য আমরা এখানে কথা বলতে আসছি, যেটা হচ্ছে দ্য প্রসপেক্ট অফ স্টক মার্কেট ইন দ্য পোস্ট কোভিড-19 এরা। আমরা সবাই জানি অলরেডি আমাদের সম্মানিত আলোচকবৃন্দ এখানে আলোচনা করেছেন যে কোভিড-19 এর জন্য অল ওভার দ্য ওয়ার্ল্ড স্টক মার্কেট, বিশেষ করে ক্যাপিটাল মার্কেট সাফার। নট অনলি ক্যাপিটাল মার্কেট, অল অফ দ্য সেক্টর, ইকোনমিকের সবগুলো সেক্টর, চেইন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলেন, ট্যুরিজম সেক্টর বলেন, স্টক মার্কেট বলেন, সব সেক্টরই কিন্তু কলাপস করছে এই কোভিড-19 এর জন্য। তো স্পেশালি আমরা স্টক মার্কেট নিয়ে কেন কথা বলতে চাই, কারণ স্টক মার্কেট হচ্ছে এমন একটা সেক্টর যেখান থেকে ক্যাপিটাল এলোকেশন করা হয় টু দ্য বিজনেস। স্টক মার্কেট থেকে ক্যাপিটাল এলোকেশন করা হয় টু দ্য বিজনেস। আবার বিজনেস কি করে? বিজনেস তাদের আইডিয়া জেনারেট করে, তাদের বিজনেস স্প্রেড আপ করে সেই ক্যাপিটাল দিয়ে। এখানে ভাইস ভার্সা একটা রিলেশনশিপ আছে স্টক মার্কেট এবং ইকোনমিক গ্রোথের মধ্যে। হ্যাঁ, পজিটিভ একটা রিলেশনশিপ আছে। তো পজিটিভ রিলেশনশিপ থাকার জন্য স্টক মার্কেট বাংলাদেশ হোক, যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে স্টক মার্কেট একটি ব্যাপক ভূমিকা রাখে, এটা আমরা সবাই জানি। সেই জন্য স্টক মার্কেটে এখানে তাজুল স্যার একটি চমৎকার কোশ্চেন থ্রো করছে যে আমরা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে গেলে আমরা এই যে কোভিড-19 যে ক্রাইসিসটা চলছে, এই ক্রাইসিসে, বিভিন্ন ক্রাইসিসে আমরা কিভাবে লাভবান হইতে পারি বা কিভাবে ইনভেস্টররা লাভবান হইতে পারে। সেই জন্য ইনভেস্টমেন্টের লাভবান হওয়ার জন্য তাদেরকে অনেকগুলো ইন্ডিকেটর বিবেচনা করতে হবে। বিশেষ করে যেহেতু আমাদের টপিকসটা হচ্ছে পোস্ট কোভিড-19 এরা, দিস ইজ দ্য গ্রেট ক্রাইসিস অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমরা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কথা জানি। 2007 এবং 2008-এ যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল, এবং ওই ক্রাইসিসে কিন্তু আপনার, এবং ওই ক্রাইসিসকে কিন্তু এই প্যান্ডামিক অনেক আপনার যারা ওয়ার্ল্ড লিডার আছে এবং যারা অ্যানালিস্ট আছে তারা বলতেছে যে ওই ক্রাইসিসকে কিন্তু ছাড়াই যাবে এই ক্রাইসিসটা, কারণ এটা আফটার ইফেক্টটা অনেক ভয়াবহ হবে এবং বিস্তৃত হবে। সেই জন্য এখনো কিন্তু আমরা এই ক্রাইসিসের মধ্যে আছি এবং সামনে ক্রাইসিসটা প্রভাব আমাদের ইকোনমিতে আরো পড়বে এবং অল ওভার দ্য ওয়ার্ল্ডে সেটা প্রভাব পড়তেছে এবং আমরা এটা অনুভব করতে পারতেছি। সেজন্য দিস ইজ দ্য ভেরি ক্রুশিয়াল টাইম টু টেক দ্য প্রপার ডিসিশন ইন দ্য ক্যাপিটাল মার্কেট। এই সময়ের কিন্তু আমরা ক্যাপিটাল মার্কেটে ডিসিশন নিতে হবে খুবই চিন্তা ভাবনা করে, বিবেচনা করে, ধীর সুস্থে, হ্যাঁ, এবং মার্কেটের ইন্ডিকেটরগুলো আমাদেরকে চিন্তা ভাবনা করে আমাদেরকে ডিসিশন নিতে হবে। তা আমাদের কিন্তু বাংলাদেশের স্টক মার্কেট ক্ষেত্রে অলরেডি উই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স স্টক মার্কেট ক্র্যাশেস। আমরা 1996 এবং 2010 আমরা কিন্তু দুইটা ক্র্যাশ আমরা স্টক মার্কেটে আমরা এক্সপিরিয়েন্স অলরেডি। তো সেই জন্য এই ক্রাইসিসে কিন্তু আমরা অলরেডি একটা ক্র্যাশের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এভরি ক্রাইসিস ব্রিংস দ্য অপরচুনিটি টু দ্য ইনভেস্টর।
আমাদের যে কোনো ক্রাইসিস আবার কিন্তু ইনভেস্টরদের জন্য একটা অপরচুনিটিও নিয়ে আসে। সেজন্য আজকের টপিকসটা এবং আজকের যে আলোচনার বিষয়টা আমি বলবো যে খুবই একটি যুগোপযোগী টপিকস। সেজন্য আমাদের যারা ভিউয়ার্স লিসেনার্স আছে, আমরা যারা আছি সবাই, এবং যারা ইনভেস্টর আছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য আমি বলবো যে আমার যে রিসার্চের এরিয়া ছিল, আমার রিসার্চের এরিয়া ছিল কম্পারেটিভ স্টাডি। দিস ইজ দ্য কম্পারেটিভ স্টাডি ইসলামিক এবং কনভেনশনাল স্টক মার্কেটের মধ্যে। সেজন্য 2007 এবং 2008 এর যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এবং বর্তমানে যে কোভিড-19 প্যান্ডামিক ক্রাইসিস, এটার মধ্যে এখন গবেষণার অনেক সুযোগ আছে এবং এই সুযোগ থেকে আমাদের সামনে আরো নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে। সেজন্য আমি যে জিনিসটা ফোকাস করতে চাই যে ইসলামিক স্টক ইন্ডেক্স। ইসলামিক স্টক ইন্ডেক্স কিন্তু আপনার 2008 এর পরে যখন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা গেল, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে যত রিসার্চার আছে, যত অ্যানালাইসিস হয়েছে, তার মধ্যে দেখা গেছে যে আপনার কনভেনশনাল স্টক ইন্ডেক্স বেশি আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্যাট মিনস comparatively Islamic stock index was the more resilience, shows the more resilience in the global financial crisis. At the same time, আমরা যদি গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের রেফারেন্সটা আমরা প্যান্ডামিক ক্রাইসিস, দ্যাট মিনস দ্য কোভিড-19 প্যান্ডামিক ক্রাইসিসে দেখি, তাহলে আমরা, এবং পরবর্তীতে এটা ইফেক্ট আসবে, রিসার্চ যখন আরো হবে তখন দেখা যাবে যে ইসলামিক স্টক ইন্ডেক্স আপনার ক্রাইসিস মুভমেন্টে শো দ্য মোর রেজিলেন্স। আপনার কম্পারেটিভলি কনভেনশনাল স্টক মার্কেট থেকে ইসলামিক স্টক মার্কেট ক্রাইসিস পিরিয়ডে স্টেবিলিটি শো করে, বেটার পারফরমেন্স শো করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে নাম্বার ওয়ান পয়েন্ট, তাজুল স্যারের কোশ্চেনের আনসারে আমি বলতে পারি যে আমাদের বাংলাদেশে কিন্তু এখন আমাদের ইন্ডেক্স, শরিয়া ইন্ডেক্স অলরেডি আমাদের চালু হয়েছে 2013 থেকে। তো সেজন্য আমাদের একটা চয়েস থাকতে পারে, আমরা ইসলামিক স্টক আমরা করতে পারি। তো সেজন্য এটা একটা ওয়ান পয়েন্ট যে আমরা শরিয়া স্টক, ইসলামিক স্টকগুলো কিনতে পারি, কারণ ইসলামিক স্টকগুলো ক্রাইসিস মুভমেন্টে আমাদের বেটার পারফরমেন্স এবং স্টেবিলিটি শো করে। নাম্বার ওয়ান, এটা রিসার্চ দ্বারা প্রমাণিত, প্রুফ। নাম্বার টু, আমি থিওরিটিক্যালি যদি বলি, থিওরিটিক্যালি আমরা সবাই জানি পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন থিওরি। ওই থিওরির মূল কথা হচ্ছে যে আপনার স্টকগুলোকে, অর্থাৎ আপনার যদি অনেকগুলো ডিম থাকে, ওই ডিমগুলো একটা বাস্কেটে না রেখে আপনি যদি ডিফারেন্ট বাস্কেটে রাখেন, তাহলে আপনার যদি কোনো ক্র্যাশ হয়, কোনো অ্যাক্সিডেন্ট হয়, সবগুলো ডিম এট এ টাইম কিন্তু নষ্ট হয়ে যাবে না। সেই জন্য ইন দ্য কনটেক্সট অফ পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন থিওরি আমরা চুজ করতে পারি যে আমরা ডিফারেন্ট পোর্টফোলিও থেকে আমরা স্টক নিতে পারি। অবশ্যই আমাদের স্টক যখন আমরা কিনবো, অবশ্যই আমরা কোম্পানির লিকুইডিটি, কোম্পানির পারফরমেন্স, প্রিভিয়াস পারফরমেন্স, তারা ইয়ারলি আপনার ডিভিডেন্ড দিচ্ছে কিনা, তাদের ইপিএস কত, এই জিনিসগুলো অবশ্যই আমরা মাথায় রাখবো। তো সেজন্য থিওরিটিক্যালি আমি যেটা বলতে চাই যে আমরা পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন থিওরির বেসিসে আমরা ডিফারেন্ট কোম্পানির শেয়ারগুলো আমরা নিতে পারি। নিয়ে আমরা যদি আমাদের পোর্টফোলিওটাকে রিচ করতে পারি, তাহলে আমাদের একটা শেয়ারের যদি দাম কমে যায়, আরেকটা শেয়ার কিন্তু আমার গেইন করতেছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওভারঅল আমাদের যে পারফরমেন্স হবে, ওভারঅল কিন্তু আমরা লুজার হব না, ওভারঅল আমরা প্রফিট করব আমরা শেয়ার মার্কেট থেকে। তো আমি দুইটা পয়েন্ট এখানে ইন্ডিকেট করলাম, আর অনেক ইন্ডিকেটর আছে। নাম্বার ওয়ান, আমরা ইসলামিক স্টক ইন্ডেক্সগুলো বেছে নিতে পারি, এবং নাম্বার টু হচ্ছে আমরা থিওরি অনুযায়ী, আমরা পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন অনুযায়ী আমরা ডিফারেন্ট টাইপস অফ স্টক নিয়ে আমাদের পোর্টফোলিওটাকে রিচ করতে পারি, তাহলে আমাদের লস বা রিস্ক হওয়ার সম্ভাবনা কম থাকবে। স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম সবাইকে।
আমি খুব মনোযোগ দিয়ে স্যারের কথাগুলো শুনছিলাম। স্যার এত রিসোর্সফুল একজন পার্সন, মানে উনি এত ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো দিচ্ছিলেন যে স্টক মার্কেট আসলে এই মুহূর্তে এত এই মুহূর্তে আসলে সবসময় এটা খুবই একটা কন্টেম্পোরারি ইস্যু এবং কন্টেম্পোরারি সেক্টর, এবং আই থিঙ্ক সবার এই সেক্টরটার প্রতি খুব ইন্টারেস্ট আছে, একদম ছোট লেভেল থেকে শুরু করে বড় ম্যাচিউর সবাই। এই সেক্টরটা এমনই একটা মিস্টেরিয়াস সেক্টর যে কখনো কি বলবো, যে মানে এক্সাক্ট কোনো কিছু বলা যায় না, এনিথিং কুড হ্যাপেন হিয়ার। তো সবার এই জায়গাটাতে খুব ইন্টারেস্ট থাকে। তো স্যার তো আমাদেরকে অলরেডি অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন দিয়েছে। তো আমি এত সুন্দর টপিকটার জন্য আরো কিছু ডিটেল ইনফরমেশন জানার জন্য আমাদের সাথে আরো একজন স্যার আছেন, আমাদের স্কুল অফ বিজনেস এর এমবিএ কোঅর্ডিনেটর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মিস্টার আনিসুল ইসলাম সজীব স্যার, যিনি আরেকজন আসলে স্টক মার্কেটের উপর অভিজ্ঞ। আমি যতটুকু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে জানি, ওনাকে দেখেছি সামনে থেকে, উনি অলমোস্ট 12 ইয়ার্স মনে হয় স্যারের এক্সপিরিয়েন্স আছে। তো আমাদের এই প্যানেলে আলহামদুলিল্লাহ দুজন এত এক্সপিরিয়েন্স মানুষ আছে। তো আশা করি আমাদের ভিউয়ারদের আজকে কোনো মানে কোনো ইনফরমেশন ল্যাকিংস থাকবে না অ্যাবাউট নোয়িং দ্য স্টক মার্কেট। সো আমি স্যারকে এখন একটু ইনভাইট করবো, যদি আপনি আমাদেরকে একদম আপনার যে কোয়েশ্চেন যদি স্যারের জন্য থাকে এবং বিগিনার্স কিছু যদি গাইড আপনি দেয়া থাকে স্টুডেন্টদের জন্য, তাহলে স্যার। জি, ধন্যবাদ স্যার। আসলে যদিও আমি স্টক মার্কেটের সাথে জড়িত আছি, কিন্তু আমার থেকেও স্যার অনেক বেশি এক্সপিরিয়েন্সড এবং স্যারের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি এবং আরো অনেক কিছু শেখার আছে অ্যাকচুয়ালি। তো আমি একটা বিষয় আসলে জানতে চাই স্যার, যে আমাদের বাংলাদেশে প্রায় আমরা 13টা বা 14টা সেক্টর আমরা দেখি। তো সবগুলো সেক্টর কিন্তু কোভিড পিরিয়ডে সমানভাবে এফেক্টেডও হয়নি, আবার অনেকগুলো সেক্টর থেকে কিন্তু অনেক ভালো প্রফিটও কিন্তু জেনারেট করেছে। আমরা যদি পার্টিকুলারলি যদি বলি ফার্মাসিউটিক্যাল সেক্টর, আমরা যদি বলি ইন্স্যুরেন্স সেক্টর। তো এই এখন আমরা আবার দেখছি যে আমাদের দেশে অমিক্রন কিন্তু ভ্যারিয়েন্টটা, কোভিড এর এই ভ্যারিয়েন্টটা আস্তে আস্তে সংক্রমণ বাড়ছে। তো আমরা আবার অনেক সাধারণ ইনভেস্টররা আবার একটু আমরা মনের মধ্যে একটা ভীতিও তৈরি হয়েছে। তো এরই মধ্যেই কিন্তু ধারাবাহিকভাবে আমাদের সমসাময়িকভাবে আমাদের স্টক মার্কেটও কিন্তু সমান তালে চলবে। তো এই যে একটা পিরিয়ড যদি আবার আমাদের সামনে যদি আসে, যদিও আমরা কিন্তু কোভিডটাকে আমরা এক্সপেরিয়েন্স করেছি, আমাদের কাছে এখন এটা মোটামুটি আমরা সবাই পরিচিত। তারপরেও কিন্তু অ্যাজ এ নরমাল ইনভেস্টর আমরা অনেকে প্যানিকড হয়ে যাই। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখন স্টক মার্কেটে ইনভেস্টমেন্টে যেতে চাই, তাহলে আপনি তো ডেফিনিটলি আপনি ইসলামিক শরিয়া ভিত্তিক ইন্ডেক্স এর উপরে জোর দিয়েছেন। তো তারপরেও হলো পার্টিকুলার কোন সেক্টর গুলোকে অ্যাজ এ জেনারেল ইনভেস্টর আমার ইনভেস্টমেন্টের জন্য একটু সামনের দিকে এনে রাখা দরকার, বা কোন সেক্টর গুলোকে আমি প্রাধান্য দিব, সে বিষয়ে যদি স্যার আমাদেরকে একটু আলোকপাত করতেন স্যার। ধন্যবাদ স্যার আপনাকে চমৎকার কোশ্চেন করার জন্য। তো আমি এর পূর্বে বলেছিলাম যে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন অনুযায়ী যদি আপনাদের পোর্টফোলিওটা নিজেদের পোর্টফোলিওটা সাজান তাহলে এটা ভালো হবে। যেমন স্যার যে কোশ্চেনটা সামনে নিয়ে আসছেন যে এই ক্রাইসিস মুভমেন্টে কিন্তু সবগুলো সেক্টর সমান ওয়েতে পারফর্ম করে নাই, এটাই বাস্তব। তো সেই জন্য আমাদের ইনভেস্টর যারা, আমাদেরকে কিন্তু সচেতন হতে হবে, আমাদেরকে কিন্তু ট্রেন আপ হইতে হবে। আমরা অনেক সময় বাংলাদেশের ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় আমরা গভর্নমেন্ট পলিসি বা গভর্নমেন্টের উপরে আমরা দায় চাপাই দিই মার্কেট ক্র্যাশ হওয়ার জন্য, অথবা আমরা যদি প্রফিট লস করি সেই জন্য। তো সেই জন্য আমি বলবো যে আমাদের যারা ইনভেস্টর আছে, আমাদের ইনভেস্টর তো ট্রেন আপ এবং সচেতন হইতে হবে। সেই জন্য স্যার যেটা বললেন যে ক্রাইসিস মুভমেন্টে আমরা কোন সেক্টরটাকে সামনে নিয়ে আসবো আমাদের প্রফিট গেইন করার জন্য। সেই জন্য আমরা জানি যে অল ওভার দ্য ওয়ার্ল্ডে আপনার একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে আপনার সারা ওয়ার্ল্ডে এখন যে প্রফিট যারা ম্যাক্সিমাম গেইন করছে, তারা দেখা গেছে যে আপনার যারা আইটি রিলেটেড যে বিজনেস, বিশেষ করে যে আমাজন, এরা কিন্তু গ্রেট প্রফিট করছে আপনার এই প্যান্ডামিকের সময়। আমরা যদি চায়নার দিকে তাকাই, চায়নার এভিয়েশন খাতে আমরা একটা স্ট্যাটিস্টিক্স আমরা জানতে পারি, আপনারা গুগলে সার্চ দিলে দেখতে পারবেন যে অল ওভার দ্য ওয়ার্ল্ড এভিয়েশন, অর্থাৎ আপনার ইয়ারে কিন্তু সব দেশেই আপনার লস করছে, যারা যে এয়ারলাইন্স গুলো আপনার যাত্রী রিলেটেড এয়ারলাইন্স। বাট চাইনা যাত্রী রিলেটেড এয়ারলাইন্সে যদি লস করে থাকে, বাট এদের যে কার্গো যে এয়ারলাইন্স বিমান, ওরা কার্গোতে কিন্তু ওর চেয়ে বেশি
প্রফিট করছে। কেন প্রফিট করছে? কারণ চাইনা সারা ওয়ার্ল্ডে এদের মেডিকেল যে ইকুইপমেন্ট গুলো, এই ইকুইপমেন্ট গুলো কিন্তু এই ক্রাইসিস মুভমেন্টে এরা সাপ্লাই করছে। সেজন্য ওরা কিন্তু একটা সেক্টরে লস করলো, আরেকটা সেক্টর থেকে অলরেডি গেইন করে ফেলছে। সেজন্য আমাদের এই জিনিসগুলা মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড বিজনেস যে ট্রেন্ডটা, ওই ট্রেন্ডটা আমাদের মাথায় রাখতে হবে। সেজন্য ওই ট্রেন্ডটা যদি আমরা মাথায় রাখি যে এই ক্রাইসিসে কোন সেক্টরটা ভালো পারফর্ম করবে, ভালো প্রফিট করবে, তো আমাদের কিন্তু সেই সেক্টরের আমরা শেয়ার কিনতে পারি আমাদের পোর্টফোলিওটা আমরা ডিজাইন করার জন্য। তো বিশেষ করে আমি বলবো যে আইটি রিলেটেড যে খাত আছে, এরা কিন্তু ভালো বিজনেস করবে ইয়াতে, এবং সামনের যে দিনগুলো আসতেছে, সামনের দিনগুলো কিন্তু আমরা আমাদের বিবেচনায় রাখতে হবে। সামনের দিনেও আপনার আইটি কিন্তু ডমিনেট করবে। কেন ডমিনেট করবে? আপনার সামনে যারা এই যে আমরা যারা ফিনটেক নিয়ে চিন্তা ভাবনা করতেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে চিন্তা ভাবনা, সবই কিন্তু আইটি রিলেটেড। সেই জন্য আইটি রিলেটেড হলেও আপনাদের কিন্তু পাশাপাশি আরেকটা খেয়াল রাখতে হবে, আইটি রিলেটেড কোম্পানি হলে ওই কোম্পানির কিন্তু আপনাদের বেসটা দেখতে হবে, তাদের যে ফান্ডামেন্টাল শেয়ারের ফান্ডামেন্টাল যেই বিষয়গুলো, ওইগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। শুধু আপনার আইটি রিলেটেড দেখলেন, আপনি শেয়ার কিনে ফেললেন, আপনি গেইন করতে নাও পারেন। সেই জন্য আমাদের পাশাপাশি ওয়ার্ল্ড ট্রেন্ড অফ বিজনেস এবং কোম্পানির ফান্ডামেন্টাল ইস্যুগুলো আমাদের মাথায় রেখে তারপরে আমাদের পোর্টফোলিও ডিজাইন করতে হবে। তাহলে কিন্তু আমরা প্রফিট গেইন করতে পারবো, আমাদের লস হওয়ার সম্ভাবনা কম থাকে। জি স্যার, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ফর ইউর নাইস অ্যান্সার। যে আশা করছি অনেকেই ব্যাপারগুলো মাথায় রেখে আসলে ইনভেস্টমেন্টে যাবে। তো স্যার, যেমন আমরা বাংলাদেশে দেখি, ইভেন আমাদের গভর্নমেন্টও বলে, আমাদের গভর্নমেন্টের যেই বিভিন্ন যেই অথরিটি আছে, ওনারা বিভিন্ন রিসার্চের মাধ্যমে দেখিয়েছেন যে আমরা যারা জেনারেল ইনভেস্টররা আছি, এই সেগমেন্টের মধ্যে প্রায় 90 থেকে 92% জেনারেল ইনভেস্টররা আসলে স্টক মার্কেট সম্পর্কে তেমন কোনো মানে একেবারে কোয়ালিটি যে নলেজ, সেই ধরনের নলেজ আসলে কিছুই রাখে না। তারপরেও আসলে আমরা যেটা করি, আমরা আসলে কিন্তু সবসময় অন্যের কথায় এবং অন্যের মাধ্যমে কিন্তু প্রভাবিত হই। কারণ আমাদের মধ্যে আসলে ফান্ডামেন্টাল নলেজটা বা টেকনিক্যাল কোনো নলেজ কিন্তু আমরা আসলে রাখার চেষ্টা করি না। আর আমরা স্টক মার্কেটকে মনে করি যে ইটস লাইক ম্যাজিক কার্পেট অর ইটস কি বলি এটা বাংলা যদি বলি, আলাদিনের চেরাগ। সেখানে আমি ইনভেস্ট করলাম, টাকা 2 দিন 3 দিন 1 সপ্তাহের মধ্যে টাকা ডাবল হয়ে গেল। সো এই যে আসলে একটা ধারণা, এই ধারণা থেকে আসলে বের হয়ে আসা খুব দরকার। তো তারপরেও স্যার হলো, আপনি কিন্তু বারবার বলছেন যে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন এর কথা, এবং আপনি আপনার কথা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে এই আমরা স্টিল উই আর ইন দ্য কোভিড এরা। এখনো পোস্ট কোভিড এরা আমরা বলতে পারছি না, বিকজ অলরেডি অমিক্রন ইজ দেয়ার। তো তারপরেও হলো যেটা হয়েছে, আমরা যে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন এর যে কনসেপ্ট আছে, সেখানে আপনি এর মাধ্যমে তো আপনি একটা ডিফেন্সিভ পোর্টফোলিও আপনি সাজাতে বলছেন ইনশাআল্লাহ, যেন আমরা অন্তত আমাদের যে ইনভেস্টমেন্টটা, সেটা যেন আমাদের তেমন ভাবে আক্রান্ত না হয়। আমরা হয়তো প্রফিট কিছু কম করতে পারি, কিন্তু এই সময় যেন আমরা আমাদের ক্যাপিটালটাকে হোল্ড করতে পারি। তো স্যার, আমরা অ্যাজ এ জেনারেল ইনভেস্টর আমি যদি বলি, এত কিছু চিন্তা করার পরেও কিন্তু স্যার আমি হয়তো অনেক সময় পোর্টফোলিও ডাইভার্সিফাই করছি, কিন্তু তারপরেও স্যার দেখা যাচ্ছে আসলে স্টক মার্কেট যেহেতু আমাকে অনেক বেশি রিটার্নের একটা পসিবিলিটিস আছে, ঠিক একইভাবে কিন্তু এখানে আমার অনেক ঝুঁকিও থেকে যাচ্ছে। তো আপনি আজকে আমাদের যারা ভিউয়ার্সরা আছে, তাদেরকে আপনি যদি এই যে রিস্কের সাথে যে একটা সকাল বিকাল একটা উঠা বসার চিন্তা, এই যে রিস্ক ম্যানেজমেন্টের যে ইস্যুটা, এটা স্যার আর কি কিভাবে অ্যাজ এ ইনভেস্টর বা পটেনশিয়াল ইনভেস্টর যারা আছে, বা যারা আমাদের স্টুডেন্ট যারা আজকে আমাদের সাথে উপস্থিত আছে, তো তারা কিভাবে ভবিষ্যতে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা অ্যাসেসমেন্টের ক্ষেত্রে তাদের নিজস্ব ফান্ড বা তাদের ইনস্টিটিউশনাল ফান্ড কে যখন তারা অ্যাসেসমেন্ট করবে, তখন এই রিস্কটা স্যার কিভাবে ম্যানেজমেন্ট করবে, আপনি যদি এই ব্যাপারে কিছু টিপস আমাদের জন্য দিতেন আর কি স্যার। জি, থ্যাংক ইউ স্যার, আরো একটা চমৎকার কোশ্চেন থ্রো করার জন্য। তো আমি এই ক্ষেত্রে বলবো স্যার যে প্রথমত আমরা ক্যাপিটাল বাজেটিং এর কথা আমরা জানি, এটা আমাদের সব আন্ডার গ্রাজুয়েট এবং মাস্টার্স লেভেলে ক্যাপিটাল বাজেটিং আমরা পড়ে আসি। বিশেষ করে কর্পোরেটে যারা আছেন, এদেরকে এই এটা নিয়ে করতে হয়, কাজ করতে হয়। তো ক্যাপিটাল বাজেটিং আমরা জানি যে আমরা যদি থিওরিটিক্যালি বলি, এবং আমি দুই দিক দিয়ে বলবো, থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি, দুইটা জিনিস দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। বিশেষ করে হয়তো আমাদের অডিয়েন্সে আমাদের অনেক স্টুডেন্টরা থাকবে, তাদের জন্য এই বিষয়গুলা কাজে লাগবে। তো থিওরিটিক্যালি যদি বলি, আমরা কিন্তু এখন জানি যে এভরি অর্গানাইজেশন হ্যাভ ইজ ওন গোলস। ওন গোলস কি? আমাদের কিন্তু বিফোর গোল ছিল যে আমাদের প্রফিট ম্যাক্সিমাইজেশন করা, বাট নাও
our goals কিন্তু not profit maximization. Now our goals is the wealth maximization. Wealth maximization কি? Wealth maximization হচ্ছে যে আমাদের যে শেয়ারস ভ্যালু আছে ওই ভ্যালুস গুলোকে কিন্তু আমাদের রিচ করতে হবে, আমাদের শেয়ারস এর দাম বাড়তে হবে। এটা হলো আপনার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। আর প্রফিট ম্যাক্সিমাইজেশন হচ্ছে শর্ট টার্মের জন্য আমাদের যে কোনো ওয়েতে প্রফিট আমাদের বাড়ায়া ইনকাম বাড়ায়া আমরা ওটা গেইন করতে পারি, এটা প্রফিট ম্যাক্সিমাইজেশন। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এখন অর্গানাইজেশনের যে গোলসটা এটাই চেঞ্জ হয়ে গেছে। আমাদের অর্গানাইজেশন গোলস কিন্তু নট প্রফিট ম্যাক্সিমাইজেশন, নাও আওয়ার গোলস ইজ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। তো ওয়েলথ ম্যাক্সিমাইজেশন কোথায় থেকে আসছে? ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করতে পারি আমরা 3টা ইনভেস্টমেন্ট ডিসিশন থেকে। এটা আমরা সবাই জানি। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন, ফাইন্যান্সিয়াল ডিসিশনস এন্ড ডিভিডেন্ড ডিসিশন। এখানে এই যে 3টা ডিসিশন আছে, এই 3টা ডিসিশন থেকে কিন্তু আমরা যদি আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশন কথা চিন্তা করি, তাহলে ইনভেস্টমেন্ট ডিসিশনটা কোথায় যাবে? ইনভেস্টমেন্ট ডিসিশনটা কোথায় আসবে? ক্যাপিটাল বাজেটিং থেকে আসবে। আর ক্যাপিটাল বাজেটিংটা কোথায় থেকে আসে? আর ক্যাপিটাল বাজেটিংটা কিন্তু অলওয়েজ এটা রিলেটেড টু দ্য লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন। সেই জন্য আমাদের যে এখানে যে রিস্কের যে প্রশ্নটা আসছে, এই রিস্কটা আমাকে মিনিমাইজ করার জন্য আমাদের কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশনের কথা চিন্তা করতে হবে। আমরা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশনের কথা চিন্তা করলে অনেক সময় কিন্তু আমরা লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর শর্ট টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশনের মধ্যে আমরা সবাই জানি একটা টার্মসের যাতে শেয়ার মার্কেটে যারা আছে যে স্পেকুলেশন যে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা বাবেলস। আপনার এটা হচ্ছে এমন ভাবে ফুলে ফেপে উঠবে, তারপর যে কোনো সময় আমরা ব্লাস্ট হয়ে যেতে পারে, এবং ব্লাস্ট হইলেই কিন্তু আমরা আমাদের লসের সম্মুখীন হয়ে যাচ্ছি। সেই জন্য আমাদের লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশনের দিকে যেতে হবে। আর লং টার্ম ইনভেস্টমেন্ট দিকে গেলে আমরা আমাদের রিস্কটাকে মিনিমাইজ করতে পারবো। আর সেই জন্য আমাদের শেয়ার মার্কেট বা ক্যাপিটাল মার্কেট কিন্তু ইজ অলসো রিলেটেড টু দ্য লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন। সেই জন্য আমাদের যারা ইনভেস্টর আছে এবং যারা স্টুডেন্টস আছে তাদেরকে আমি বলবো যে শেয়ার মার্কেটে আবার একই কথা যে আমাদের পোর্টফোলিওটাকে ওইভাবে সাজাইতে হবে। অনেক সময় ধৈর্যের বাঁধ ভেঙে যায়, হ্যাঁ, লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশনে গেলে যে আমরা কবে গেইন করব। সেই জন্য আমাদের পোর্টফোলিওটাকে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম এই 3টা ডিসিশনসে আমাদের সাজাইতে হবে। সেই জন্য আমরা যদি শর্ট টার্মে অনেক সময় গেইন করি, মিড টার্মে অনেক সময় আমরা লস হতে পারে, আবার লং টার্মে আমরা গেইন করতে পারি। তো আলটিমেটলি আমাদের কিন্তু ওভারঅল আমাদের যে পারফরমেন্সটা, ওই পারফরমেন্সটা আমরা পজিটিভ হবে। সেই জন্য আমি বলবো যে আমাদের লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে যেতে হবে। আর লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে গেলে আমাদের লস হওয়ার সম্ভাবনা কম থাকবে, আমাদের রিস্কটা মিনিমাইজেশন হবে। জি স্যার। জি, থ্যাংক ইউ স্যার। স্যার আপনার কাছে আমার শেষ প্রশ্ন আরেকটা বিষয় আছে যদি, সেটা হয়েছে আমরা কিন্তু রিসেন্টলি দেখতে পেয়েছি আমাদের সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন সম্পূর্ণ নতুন একটা ফরম্যাট এসছে, এবং আমাদের এখন সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর শিবলি রুবাইতুল ইসলাম স্যার আছেন, আমাদের ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন কমিশনার স্যাররা আছেন। তো ওনারা কিন্তু এখন আমাদের স্টক মার্কেটটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। এবং তারই ধারাবাহিকতায় আমরা যখন দেখলাম কোভিড এর স্ট্রাইকের পরে যখন আমাদের জেনারেল ইন্ডেক্স ডিএসসিএক্স যদি আমরা বলি, সেটা প্রায় 4000-এর লেভেলে চলে এসেছিল। সেখান থেকে আমরা মার্কেটে খুব ভালো একটা উত্থান দেখতে পেয়েছিলাম, প্রায় 7400 ইন্ডেক্সে চলে গিয়েছিল। এরপরে আবার আমরা বেশ গত 3 মাস ধরে কিন্তু আমরা একটা বেশ কারেকশন দেখতে পাচ্ছি। তো এখন মনে হচ্ছে কারেকশনটা শেষ হয়ে এখন মার্কেটটা আবার একটু ভালো দিকে যাচ্ছে। তো আপনি যদি স্যার আমাদের বর্তমান আমাদের কমিশনের বিভিন্ন পদক্ষেপ এবং সমসাময়িক ওভারঅল সিচুয়েশন চিন্তা করে যদি আমাদের সামনে ভবিষ্যতে মার্কেট কিরকম যেতে পারে, সেটা আমাদের সামনে যারা আমাদের সাথে শ্রোতা আছেন, যারা দেখছেন, দর্শক যারা আছেন এবং পটেনশিয়াল ইনভেস্টর যারা আছেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আর কি, যে আপনার পার্সোনাল কি মনে হচ্ছে যে অ্যাজ এ স্টক মার্কেট অ্যানালিস্ট, এবং আপনি দীর্ঘদিন যেহেতু মার্কেটের সাথে আছেন, যে সামনের দিনগুলোতে আমাদের বাজারটা কিরকম ভাবে যেতে পারে? থ্যাংক ইউ স্যার চমৎকার কোশ্চেন করার জন্য। কারণ হচ্ছে আমিও আশাবাদী আমাদের মার্কেট সম্পর্কে। কারণ আজকে যারা স্টক মার্কেটের যারা রেগুলেটর এবং যারা অথরিটি আছে, বিশেষ করে যে শিবলি রুবাত স্যারের কথা বলছেন, উনি খুবই একজন পটেনশিয়াল ডাইনামিক লিডার ইন দ্য স্টক মার্কেট। আরো যারা আছেন প্রত্যেকেই খুবই পজিটিভলি কাজ করতেছে। আমি খুবই আশাবাদী মার্কেটের ব্যাপারে। আর আমাদের কিন্তু স্যার যেটা বললেন যে মার্কেট স্টেবিলিটি, এটা একটা আমাদের ইমেজ সংকট আমাদের অলরেডি।
তো আমার মনে হয় যে স্যাররা যেই ওয়েতে কাজ করতেছেন মার্কেট স্টেবিলিটি করার জন্য কাজ করতেছেন, কারণ এই স্টেবিলিটি বারবার নষ্ট হয়ে যাওয়ার ফলে আমাদের ইমেজ সংকট দেখা দিছে, আর ইমেজ সংকটের ফলে কিন্তু আমরা ওইভাবে আমরা আমাদের ক্যাপিটাল মার্কেটটাকে দাঁড় করাইতে পারি নাই। আমি আজকেও দেখলাম একটা রিসেন্ট পড়লাম যে আহ, আমি একটু আগে স্টাডি করতেছিলাম, ওই স্টাডিটাতে দেখাইছে যে আপনার ইন্ডিয়া এবং ভিয়েতনাম ইভেন শ্রীলঙ্কার নিচে আমাদের মার্কেটের যে ট্রেন্ডটা এখনো বিরাজ করতেছে। তো এটা কিন্তু ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আমার মনে হয় যে আমরা আরো গেইন করব, কারণ এই প্যান্ডামিকের মধ্যে কিন্তু আমাদের মার্কেট কিছু পজিটিভ সিগন্যাল আমাদের জন্য দিয়েছে, এবং আশা করি যে আমাদের যারা এই মার্কেটের সাথে নীতি নির্ধারক আছেন তাদের অক্লান্ত পরিশ্রম এবং এই ডিসিশনের ফলে হয়েছে। তো সেই জন্য এখানে সবচেয়ে বড় বিষয় যেটা আমার মনে হয় যে নীতি নির্ধারকরাও এটা চিন্তা করেন সবসময় যে ইনভেস্টরদের ইনভেস্টমেন্টের কনফিডেন্স লেভেলটাকে আবার মার্কেটের ফিরে নিয়ে আসা, এটা হচ্ছে অনেক বড় চ্যালেঞ্জ। আমার মনে হয় যে মার্কেট এখনো যে মনে করেন যে একটা স্টেবল পজিশনে আসে নাই, এটার জন্য ওই কনফিডেন্স লেভেলটা পুরোপুরি গ্রো হয় নাই, যদিও টাইম লাগবে এটা গ্রো করার জন্য, এবং এটা হচ্ছে ইনশাল্লাহ আমার মনে হয় যে সামনের দিনগুলোতে ইনভেস্টররা যখন তাদের কনফিডেন্স লেভেলটা ফিরে আসবে আবার মার্কেট কিন্তু গ্রো আপ হবে। এবং গ্রো হওয়ার সাথে সাথে আর পলিসি মেকারদের কাছে আমার একটা পার্সোনালি অনুরোধ থাকবে, পাশাপাশি যাতে এই মার্কেটটা আপনার না হয়। আর বারবার আমরা যেটা হয় যে মার্কেট অনেক বুম হচ্ছে পরে আবার ক্র্যাশ হচ্ছে, কিন্তু ওইটার মধ্যে যাতে আমাদের একটা নিয়ন্ত্রণ থাকে, এই নিয়ন্ত্রণটা যাতে অথরিটি থাকে, তাহলে আমাদের ইনভেস্টররা যাতে একেবারে সর্বশান্ত না হয়। কারণ আমাদের অতীতের যে এক্সপিরিয়েন্স গুলো যে মার্কেট ক্র্যাশের ফলে অনেক ইনভেস্টর কিন্তু একেবারে সর্বশান্ত হয়ে গেছেন, যেটা কিন্তু ওই সর্বশান্ত হয়ে যাওয়ার ফলে কিন্তু আর এদেরকে আপনার এই মার্কেটে ফিরে আনা যায় নাই। আমি যেটা ওই যে কথাটা বললাম যে কনফিডেন্স লেভেলটা আর তাদেরকে বিল্ড আপ করা যায় নাই। সেই জন্য অথরিটির কাছে আমার অনুরোধ থাকবে যে আমাদের মার্কেটের যে অতীত যে তিক্ত অভিজ্ঞতা এগুলো যাতে আর না হয়, আর মার্কেটকে যাতে ইনশাল্লাহ গ্রাজুয়ালি যাতে মার্কেটের যে শেয়ার মার্কেটের যেটা নেচার, শেয়ার মার্কেটে আপনার আপনার একেবারে কন্টিনিউয়াসলি বুমিং এর দিকে যাবে না, আবার কন্টিনিউয়াসলি আপনার পড়েও যাবে না, হ্যাঁ, ডাউনওয়ার্ডও হবে না। এটা ফ্লাকচুয়েট করবে, আর ফ্লাকচুয়েটই যখন করবে ওই ফ্লাকচুয়েটিং এর মধ্যে কিন্তু আপনার ইনভেস্টররা গেইন করবে। হ্যাঁ, আর ফ্লাকচুয়েটিং যদি না থাকে তাহলে এখানে কিন্তু গেইন করার অপরচুনিটিও কমে যায়। সেজন্য একেবারে যদি আপনার মার্কেট উঠতেই থাকে আবার একেবারে যদি মার্কেট ডাউনওয়ার্ডই হতে থাকে তখন কিন্তু আপনার গেইন করার কোনো পসিবিলিটি থাকে না। আর যখন ফ্লাকচুয়েটিং করবে মার্কেট, হ্যাঁ, আপনার একদিন গেইন করবে আবার লস করবে, এর মধ্যে কিন্তু আপনার ইনভেস্টররা তাদের প্রফিটটা খুঁজে পাবে এবং এখান থেকে তারা গেইন বের করে নিয়ে যাবে। সেই জন্য কনফিডেন্স লেভেলটা বিল্ড আপ করা আবার ফিরিয়ে আনা, এটা হলো প্রধানত চ্যালেঞ্জ। আমার মনে হয় যে মার্কেটের যারা পলিসি মেকার এবং নীতি নির্ধারক ওনারা ঠিক ওয়েতে কাজ করতেছে, ইনশাল্লাহ আমাদের মার্কেটটা আবার স্টেবল হবে, এটা আমি আশাবাদী ইনশাল্লাহ। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। আমি স্যার আশা করছি আপনি আমাদের যে স্টুডেন্ট যারা আছে আজকে যেমন স্যার আমাদেরকে এত কিছু শেয়ার করে আমাদেরকে এনলাইটেন করলেন, ইনশাআল্লাহ সামনের দিনগুলোতেও কিন্তু স্যার ক্যাপিটাল মার্কেট নিয়ে এবং ওভারঅল আমাদের যে ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং এর বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু স্যার আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে ইনশাআল্লাহ। আবারও স্যার আমরা সবসময় আপনাকে আমরা পাশে চাই ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ অনারেবল শাহাবুদ্দিন স্যার এবং সজীব স্যারকে। এতক্ষণ ধরে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশনের উপর আসলে আলোকপাত করা হচ্ছিল। তো আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যতটুকু বুঝতে পারছি, আসলে স্টক মার্কেটের অ্যানালিস্ট আমি না, তারপরেও আমার জিরো নলেজ ছিল, সেখান থেকে আজকে মোটামুটি আমি অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারলাম। তো স্যার যেটা এত সুন্দর করে এক্সপ্লেন করলেন যে প্রথমে আমাদের কিছু স্টেপ নিতে হবে, পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, এবং ইনভেস্টমেন্টটাকে আমাকে 3 স্টেপে করতে হবে, স্মল, মিডিয়াম এবং লং টার্মে। তো এই জিনিসগুলো তো স্যারের রিসার্চ প্লাস তার পার্সোনাল এক্সপিরিয়েন্স দুটো ব্লেন্ডেড করে এত সুন্দরভাবে ইনফরমেশন গুলো দিয়েছেন। তো
আই বিলিভ আমার স্টুডেন্টদের যাদের একদম কোনো নলেজ নেই স্টক মার্কেট সম্পর্কে, ইনফ্যাক্ট যারা অলরেডি আছে স্টক মার্কেটে, তো তারা এই ওয়েবিনারটা দেখলে একটা কমপ্লিট প্যাকেজ পাবে। স্যার সবগুলো ইনফরমেশন এত সুন্দরভাবে দিয়েছেন, প্র্যাকটিক্যাল প্লাস রিসার্চ এক্সপিরিয়েন্স। ওনার এত রিসার্চের এক্সপিরিয়েন্স আছে আসলে, যেটা সহজে তো অ্যাভেলেবল না, বাট উনি সেটা আমাদেরকে ডেলিভার করে আমাদের খুবই উপকৃত করেছেন। তো আমি আমার স্টুডেন্টদের কাছে, আমরা সবাই এক্সপেক্ট করবো আপনারা বেশি বেশি করে এই ওয়েবিনারটা দেখবেন এবং প্রত্যেকটা জায়গায় শেয়ার করবেন, যেন আরো মানুষ এই ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো যেন গ্যাদার করতে পারে। কারণ স্টক মার্কেট যেহেতু খুবই একটা ইম্পর্টেন্ট একটা সেক্টর, এবং এত সহজে আমরা এত ভ্যালুয়েবল ইনফরমেশন গুলো আমরা এই একটা ছোট্ট ওয়েবিনারে পেয়ে যাচ্ছি, তো কেন এই অপরচুনিটিটা আমরা নিব না? তো আমি রিকোয়েস্ট করবো আমার স্টুডেন্টদেরকে যেন আমাদের এই ওয়েবিনারটা দেখে, এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা ওয়েবিনার উপহার দেওয়ার জন্য, যেখানে এত স্বল্প সময়ে স্যার অনেক নলেজ আমাদেরকে প্রোভাইড করেছেন, যেটা হয়তো আমাদের গেইন করতে হলে অনেক সময় স্পেন্ড করতে হতো। সো থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদেরকে এত সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময় থেকে। আমরা আশা করবো আপনার সাথে আরো সামনে এই ধরনের আরো রিসোর্সফুল এবং ইনফরমেশন রিলেটিভ ওয়েবিনার করার জন্য। স্যার ধন্যবাদ আপনাকে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার পক্ষ থেকে, এবং ধন্যবাদ আমাদের বাকি স্যারদেরকেও। আর শেষে একটা কথা বলি শেষ করতে চাই, সেটা হচ্ছে যে বরাবরের মতো আমি আই বিলিভ আমার স্টুডেন্টরাও জানে এবং যারা ভিউয়ার অলরেডি এক্সিস্টিং তারা জানে যে আমাদের স্কুল অফ বিজনেস ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া অলওয়েজ কন্টেম্পোরারি টপিক নিয়ে সবসময় এক্সেলেন্ট ওয়েবিনার গুলো উপহার দিয়েছে আমার বিশ্বাস, এবং আশা করি আমার ভিউয়াররা আমাদের সাথে ভবিষ্যতে এভাবে থাকবে যদি তারা কন্টেম্পোরারি এবং প্রাইম ফোকাসড টপিক গুলোর সাথে যদি তারা এই সময় রিলেটেড থাকতে চায়, তাহলে সবাই আমাদের সাউথ এশিয়ার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাদেরকেও, ইউনিভার্সিটি সাউথ এশিয়াকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার একটা আয়োজন করার জন্য। বিশেষ করে সজীব স্যার এবং সাদুল স্যার এবং ইভা ম্যাডাম, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার একটা প্রোগ্রাম করার জন্য। আবার ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে, যে কোনো প্রোগ্রামে আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।